হোলি আর্টিজান হামলায় জড়িত আরো 5 জনকে শনাক্ত পুলিশের। এদের মধ্যে অন্তত 3 জনকে গ্রেফতার করলেই দেয়া হবে চার্জশিট। মূল মাস্টার মাইন্ড যারা ছিল, আনফরচুনেটলি তাদেরকে জীবিত ধরা যায়নি। 3 জন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামি। তাদেরকে পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এই ঘটনা কিন্তু বাইরে থেকে মনিটরিং করা হয়েছে এবং বাইরের লোক এর সাথে জড়িত ছিল। সেই বিষয়গুলো যদি চার্জশিটের মাধ্যমে তদন্ত করে বের করে না আনা যায়, তাহলে কিন্তু এই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী তারা কিন্তু বাইরে থেকে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোপালগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত। ফাঁকা মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন কেড়ে নিল আরো 12 জনের প্রাণ। ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর গাবতলীর হাট। মারা গেছে অন্তত 20টি পশু। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। লঞ্চে ভিড় থাকলেও যাত্রী চাপ নেই ট্রেনে বাসে। ভোগান্তি না থাকায় স্বস্তি। 2017-18 অর্থ বছরের বাজেট পাস। 2 বছরের মধ্যে এনবিআর এর সঙ্গে নতুন ভ্যাট আইন নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে প্রত্যাশা ব্যবসায়ীদের। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত সঙ্গীতজ্ঞ সুধীন দাস। বিশিষ্টজনেরা বললেন, কাজের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন চিরকাল। হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত আরো 5 জনকে খুঁজছে পুলিশ। তাদের মধ্যে কমপক্ষে 3 জনকে গ্রেফতার করতে পারলে এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যৌক্তিক কারণেই হয়তো সময় নিচ্ছে পুলিশ। তবে নির্ভুল তদন্তের মাধ্যমে পুরো ঘটনা উদ্ঘাটনের তাগিদ তাদের। হোলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমিলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 2016 সালের 1 জুলাই রমজানের শেষের দিকে নগরবাসী যখন প্রস্তুতি নিচ্ছে ঈদ উল ফিতরের, ঠিক সেই সময় গুলশানের 79 নম্বর সড়কে হোলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলায় শোকে বিহ্বল হয়ে পড়ে পুরো জাতি। 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী 5 জঙ্গির সবাই মারা পড়লেও 2 পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি 24 নাগরিককে। ঘটনার পর মামলার তদন্ত ভার দেওয়া হয় কাউন্টার টেরোরিজমের হাতে। 1 বছর সময়ে হোলি আর্টিজান হামলায় জড়িত সন্দেহে 8 জন পুলিশি অভিযানে মারা গেছে। গ্রেফতার আছে 4 জন, আর নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 3 জন। 3 জনের একজন সোহেল মাহফুজ, রাশেদ ওরফে র্যাশ তাকে খুঁজছি, আর বাশারুজ্জামান ওরফে চকলেট। এই 3 জন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামি। তাদেরকে পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। এই তদন্তের যে বিষয়টি সেটি আরো দ্রুত যদি করা যেত, জঙ্গিদের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা প্রতিফলন বা প্রভাব থাকতো। ঘটনার 3 মাস আগেই হোলি আর্টিজান হামলার পরিকল্পনা হয় দাবি করে পুলিশ বলছে, জঙ্গিদের উদ্দেশ্য ছিল নৃশংস হামলার মধ্য দিয়ে নিজেদের জাহির করা। এপ্রিলের শেষ দিকে পরিকল্পনা হয় যে তারা ঢাকায় বড় ধরনের একটা কিছু করবে, যেটায় তারা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ সেটি পাবে। পাশাপাশি বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এটি তারা প্রমাণ করতে সক্ষম হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুধু হামলাকারী নয়, পেছনের কারিগরদেরকেও খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। এই ঘটনা কিন্তু বাইরে থেকে মনিটরিং করা হয়েছে এবং বাইরের লোক এর সাথে জড়িত ছিল। সেই বিষয়গুলো যদি চার্জশিটের মাধ্যমে তদন্ত করে বের করে না আনা যায়,
তাহলে কিন্তু এই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী তারা কিন্তু বাইরে থেকে যাবে। মূল মাস্টার মাইন্ড যারা ছিল, আনফরচুনেটলি তাদেরকে জীবিত ধরা যায়নি, ফলে ওই লিঙ্কটা আমরা ওইভাবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না। তবে দুজনেই বলছেন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এখন উগ্রবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাই এটি মোকাবিলায় কাজ করতে হবে সম্মিলিতভাবে। 1 বছর আগেও এখানে ছিল জীবনের কোলাহল, ছিল মানুষের আনাগোনা। কিন্তু হোলি আর্টিজান হামলা শুধু গুলশান নয়, বদলে দিয়েছে পুরো দেশের নিরাপত্তা ছক। তবে সংশ্লিষ্টরা বলছেন উগ্রবাদের চোখ রাঙানি নয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে জয় হবে শুভ বুদ্ধির। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির লংগদু দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি AK-47 রাইফেল সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও সামরিক পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গত রাতে উপজেলার গোলাছড়ি পাহাড়ি এলাকায় 15 থেকে 16 জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাশের মাইনী নদী সাঁতরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে দুটি AK-47 রাইফেল, একটি চাইনিজ রাইফেল, একটি 308 মডেলের অত্যাধুনিক রাইফেল, 4টি ম্যাগাজিন, 117 রাউন্ড গুলি, বেশ কয়েকটি সামরিক পোশাক এবং সন্ত্রাসীদের গোপন নথিপত্র উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা ইউপিডিএফ এর সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সহ ওখানে গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতেই লংগদু জোন পুলিশের সহযোগিতায় একটি অপারেশন পরিচালনা করে এবং ওখানে যে তারা দুইটি AK-47, একটি চায়না রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, 151 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন, 7 সেট আর্মি ইউনিফর্ম, 9টি ব্যাকপ্যাক, 4টি মোবাইল সহ আরো কিছু বই উদ্ধার করে। গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে একই পরিবারের 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে রাজধানী সহ আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 11 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 33 জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে বেপরোয়া গাড়ির গতির কারণে ক্রমেই দীর্ঘ হচ্ছে মহাসড়কে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 16 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গেরাখোলাতে ঢাকা থেকে বাগেরহাটগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা একই পরিবারের 5 জন সহ 6 জনের মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আহত হন বাসের 15 যাত্রী। আহতদের উদ্ধার করে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত হালিমা কোন সৌদি আরব থেকে বুধবার রাতে দেশে ফেরেন। তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার স্ত্রী, 2 ছেলে ও শ্যালক বাগেরহাটের শরণখোলায় ফিরছিলেন। মাইক্রো এদিক টান দিছে, বাসও সামনে গাড়ি বাসের মধ্যে হয়ে দিছে, মাইক্রোর মধ্যে হয়ে দিছে। আইসে দেখলাম তো লোকজন লাফায় নামতিছে, তা আমরা আগে দেখলাম যে লোকজন বাইচে আছে কিনা, তা একটা লোকও বাঁচা জীবিত পাই নাই। পঞ্চবটি নামের জায়গায় একটা মাইক্রোবাস, ওইটা সেবা গ্রিন লাইন অ্যাক্সিডেন্ট করে। এখন গাড়ি ওঠানোর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে বগুড়া সিরাজগঞ্জ মহাসড়কের রয়হাটি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 2 জন ও চালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং আরো 3 জন গুরুতর জখম অবস্থায় হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পথের মধ্যে 1 জন মারা যায় আর 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মোট 4 জন মারা যায়, 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। এছাড়া টাঙ্গাইল, মৌলভীবাজার ও রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এদিকে ঈদের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 40 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি বলেন, আগামীতে সড়ক ব্যবস্থার উন্নয়নে দেশের বিভিন্ন রুটের মহাসড়কগুলো 4 লেনে উন্নীতকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্রমান্বয়ে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট কমে আসছে। আমাদের দেশে এবারও আমি বলি ঈদের সময় গত 3 বারের চেয়ে এবার অ্যাক্সিডেন্ট কম। যদিও 17 জন যুক্ত করেন আপনি তাহলে হবে 40 জন, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হয়েছে 23 জন। এই 4 দিনের ছুটির সময় ফেরার পথে সেটা তো যখন ফেরার পথ যখন কর্মস্থলে ফিরে আসবে তখন সেটা দেখা যাবে। আমরা 22টি সড়কে 3 হুইলার আমরা বন্ধ করেছি, ব্যাটারি চালিত রিক্সা আমরা বন্ধ করার চেষ্টা করছি এবং এটা অনেক দূর এগিয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামে পথচারী আর যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম কর্ণফুলী শাহ আমানত সেতুর বশরুজ্জামান চৌধুরী গোল চত্বর। এই চত্বরে গত 6 বছরে 150 সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে 25টি তাজা প্রাণ। আহত হয়েছেন 300-রও বেশি। নষ্ট হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন ডিজাইন ত্রুটির পাশাপাশি ট্রাফিক বিভাগের গাফিলতির কারণেই ঘটছে এসব দুর্ঘটনা। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। বশরুজ্জামান চৌধুরী চত্বর বা গোল চত্বর, স্থানীয়দের কাছে এটি এখন মরণ চত্বর হিসেবে বেশি পরিচিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতু সংলগ্ন এই চত্বরে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে মৃত্যুর মিছিলের কিছুদিন পরপরই যোগ হচ্ছে নতুন নতুন নাম। চত্বরে আসলে চাপা ভয় ভর করে যাত্রীদের মাঝে। গাড়ি স্পিড আসার কারণে যাত্রী পারাপারের সময় এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে। ছোট্ট হেলপার দিয়ে দিলে হেলপার ব্যাপারে গাড়ি ফেলাবে, আমাদের সবার ক্ষতি। শাহ আমানত সেতু থেকে দ্রুতগতিতে নামার পরই সামনে পড়ে গোল চত্বরটি। চত্বরে এসে দ্রুতগতির গাড়িগুলোকে সাথে সাথে নিতে হয় বাঁক। এ সময় চত্বরে থাকা যানবাহনের জটলার কারণে গাড়ির নিয়ন্ত্রণে রাখতে না পারায় বারবার দুর্ঘটনার কবলে পড়ছে এমন দাবি চালকদের। এখানে সবসময় দামটা ছোট গাড়ি, রিক্সা গাড়ি, আমাদের একটা ব্যারেক ফিলে হতে পারে। ওখানে ব্যারেক মারলে তদমত পড়ে যায়। সবসময় ছোট গাড়ি থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে এই চত্বরে বাস চাপায় মারা যায় পটিয়ার উত্তর দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাকারা বেগম। ট্রাফিক ব্যবস্থাপনা যারা করেন তো তাদের কাছে আমরা বারবার এই বিষয়গুলোর কথা বলেছি যে এই জায়গায় আমরা প্রতিনিয়ত প্রায় দুর্ঘটনা দেখি। এই দুর্ঘটনাকে এড়িয়ে চলতে হলে আপনার ট্রাফিক ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে হবে। গোল চত্বরে ঘন ঘন প্রাণহানির জন্য নগর পরিকল্পনাবিদরা দায়ী করছেন নির্মাণ ত্রুটিকে। সে সাথে রয়েছে ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনা। পুলিশের ট্রাফিক বিভাগও তা অস্বীকার করছে না। কারিগরি দিকটি যেমন পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এমনি ভাবে একদম দৃশ্যমান যে ত্রুটিটি সেটি হচ্ছে আনঅথরাইজড পার্কিং। মোড়টা যদি ক্লিয়ার রাখা হয় তাহলে এখানে দুর্ঘটনা ঘটার কোনো কারণ নেই। যেহেতু প্রায় সময় এটা দুর্ঘটনা ঘটে থাকে, এই বিষয়টা নিয়ে আমরাও খুব চিন্তা ভাবনা করছি এবং আমরা চেষ্টা করছি যাতে সেই দুর্ঘটনার সংখ্যাটা কমানো যায়। শাহ আমানত সেতুর এই গোল চত্বর দিয়ে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার জেলাসহ চট্টগ্রামের 8টি উপজেলার মানুষ যাতায়াত করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর গাবতলী পশুর হাটে আগুন লেগে 20টি পশু পুড়ে মারা গেছে। আহত হয়েছে অনেক গরু, ছাগল ও ভেড়া। সকাল 10টায় পশুহাটের ব্যবসায়ীদের থাকার ঘর থেকে বিদ্যুৎ অথবা চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থানীয়দের। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পশুর হাটের দোতলা 3টি ঘর পুরোপুরি পুড়ে যাওয়ার পাশাপাশি গরু ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ফায়ার সার্ভিস জানায় সকাল 10টার দিকে হঠাৎ করে গাবতলী পশুর হাটের একটি গরু রাখার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তেই আশপাশের আরো কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। একদিকে আগুন নেভানোর চেষ্টা, অন্যদিকে আগুনে পুড়তে থাকা 3টি ঘরের প্রায় 400 গরু, ছাগল ও ভেড়া দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বেশিরভাগ গরু সরাতে পারলেও প্রায় অর্ধশত গরু, ছাগল ও ভেড়া সরানো সম্ভব হয়নি বলে জানান ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শর্ট করে দিই যে ওই কোনাতে ধুমা উঠতেছে, তো ধুমা উঠার সাথে সাথে মানে একটা শর্ট করে লাগলো, এদিনে করে ওদিনে একবারে জড়িত হইতে হয়ে গেল। 5 মিনিটের মধ্যে দেখি যে আগুন ধাঁধা করে ধরে উঠলো। ধরার পর মনে করেন বাতাসে আলাম সবটি ঘর জ্বালায় দিল। আমরা খাসি সরাইছি, গরু সরাইছি, সপ্তাহে একখানে খোলা নিতে পারে না, কিছুটা শিকল বান্ধা ছিল তালা দেওয়া, ওটি ছাড়াইতে পারে নাই। গরু যারা রাখে এখানে, এরা এখানে রাত্রে থাকে, ওই টঙ্গে রান্দাবাড়ি করে। ও আমার মনটা হয়তো চুলার তেল হবে না তো আগুন টাগুন লাইগা সব পুড়ে গেছে। এখন আমাদের গরু আমরা খুঁজে পাইতেছি না, 5-6টা মারা গেছে, জ্বলে গেছে 6-7টা। এখন ভাই এইভাবে আসি ভাই।
এ সময় লোকসান ঠেকাতে তড়িঘড়ি করে দগ্ধ বেশ কয়েকটি পশু জবাই করেন ব্যবসায়ীরা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এ সময় অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। মোবাইল লাগছে, ঘাপতি লাগছে, যায় ওরা যে আগুনের পরিস্থিতি, আমার ঘরের মেয়ে যায়, আমার নিজের ঠিক নাই। পুরা গরু হাট মনে করেন আগলা গরুটা ধরেছে, পরে এখানে মনে করেন 5টা গরু জব করেছে একজনেরই, আমি নিজে জব করছি। মরে গেলে তো মহাজনের টাকার গিরবে না, জব করার পর যাই দাম পাক মহাজনে পাইব তো। প্রায় 1 ঘন্টার চেষ্টায় 5টি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মোট 5টা ইউনিট এখানে কাজ করেছে। 3টা শেড ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, আর 13টা গরু, একটা ভেড়া এবং 5টা ছাগলের মৃতদেহ আমরা পাই এখানে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঈদের চতুর্থ দিনে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরের কর্মব্যস্ত মানুষরা। ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেলেও ট্রেন এবং বাসে তেমন ভিড় ছিল না। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। কর্মব্যস্ততা শুরু, তাই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, ফিরছেন পরিবারের সদস্যরাও। ব্যস্ততার কারণে সম্পর্কে যখন দূরত্ব তৈরি হয়, তখন ঈদের ছুটি আর আনন্দ ভাগাভাগি সম্পর্ককে দেয় নতুন মাত্রা। কিন্তু ছুটির সময় যেন কেটে যায় খুব দ্রুত, তাই অনেকটা আক্ষেপ নিয়ে ব্যস্ত শহরে আবারও ভিড় জমানো। ব্যাক করার সময় অবভিয়াসলি খারাপ লাগে, ভার্সিটি এর জন্য ব্যাক করতে হয়। হয়তো বসকে বললে আরেকদিন ছুটি দিত, কিন্তু তারপরও একদিন আগে আসার চেষ্টা করছি। আসার সময় একটু কষ্ট হয়েছে, আমারে রেখে আসছি একা। পরিবার ছেড়ে আসছি, খুব কষ্ট হয়েছে, কারণ বাচ্চাদের রেখে আসছি। বৃহস্পতিবার ভোর থেকে দিনের প্রথম প্রহরের মধ্যেই সময় মতো সদরঘাটে এসে পৌঁছায় দক্ষিণাঞ্চলের 17টি জেলার লঞ্চ। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাচ্চাদের পরীক্ষা কিংবা যাদের অফিসে যেতে হবে তারাই এসেছেন আজই। যাত্রাপথে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তি ছিল সবার মাঝে। স্কুল কোচিং আছে তো, আবার আম্মুর অফিস খোলা, তাই তাড়াতাড়ি ফিরতে হয়েছে। পরীক্ষা আছে ওদের, এই জন্য চলে আসলাম। বৃহস্পতিবার অথবা শুক্রবারে অনেক ভিড় হবে, ভিড় হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটু একদিন আগে আসলাম। এদিকে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনেই পৌঁছাতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। তবে এখানে তেমন ভিড় ছিল না। সব মিলে ভালোই কাটছে, আসার পথে জার্নিটা ভালো হয়েছে। অনেক দিন পর যেহেতু ঈদটা, তো খুব ভালো লাগে আর কি, সবার সঙ্গে দেখা হবে। ট্রেনে কোনো জাম নাই, রাস্তাঘাটে কোনো জাম নাই, অনেক নাইস, অনেক সুন্দর। বাস টার্মিনালগুলোতেও এখনো নেই ঢাকামুখী মানুষের চাপ। শুক্রবার ও শনিবার ঢাকায় ফেরা মানুষের ভিড় আরো বাড়বে, আর আগামী সপ্তাহে তিলোত্তমা এই নগরী ফিরে যাবে তার পুরনো ব্যস্ততায়। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10 মিনিটেই রাজধানীর বাংলা মোটর থেকে মতিঝিল। নেই চিরচেনা যানজট, ধুলোবালি, চওড়া রাস্তায় গাড়ি চড়তেই যেন আনন্দ। এমনই চিত্র এখন ঢাকার। ঈদে বাড়ি ফেরা লাখ লাখ মানুষ এখনো না আসায় ঢাকা যেন এখন উপভোগের শহর। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে, দেখার আমন্ত্রণ রইল। আয় ব্যয়ের হিসাব অপরিবর্তিত রেখে জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। এর আগে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, দেশের ব্যাংকিং খাতকে ঝুঁকিমুক্ত রাখতেই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের সংশোধনী উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। বাজেট অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থ পাশ করা হয়। এর আগে 1 জুন জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত 4,266 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থ বছরের বাজেট। বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংকিং খাত ঝুঁকিতে থাকলে পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। প্রস্তাব করছি যে আমি এখন দাবি নম্বর 27 উত্থাপনের জন্য মাননীয় মহিলা ও শিশু 2018 সালের 30 জুন তারিখে ব্যাংকিং খাতটা খুবই নাজুক, এবং ব্যাংকিং খাতে কোনো ধরনের বিপর্যয় সারাটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে।
এই জন্যে আমরা ব্যাংকিং খাতে যখনই কোনো অসুবিধা সৃষ্টি হয় তখন সেখানে আমরা পদক্ষেপ নিই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আমাদের এখানে ব্যাংকিং খাতে 58টি ব্যাংক কাজ করছে। এটা অত্যন্ত কি বলবো, একটা ভাইব্রেন্ট সেক্টর, এবং এইখানে আমরা এই সেক্টরটার ভাইব্রেন্সি বজায় রাখতে পারি। দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আবারও বললেন, একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাময়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছিল। জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের বাজেট অধিবেশনে একথা বলেন তিনি। এছাড়া দেশে এই মুহূর্তে যথেষ্ট চালের মজুদ রয়েছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। হাওড় অঞ্চলের প্রায় 6 লক্ষ মেট্রিক টন কমপক্ষে ফসল নষ্ট হয়েছে এবং সারা বাংলাদেশেই ব্লাস্টের কারণে এবং অন্যান্য অতিবৃষ্টির কারণে বিভিন্ন কারণে আরও কিছু ফসল নষ্ট হয়েছে। এক শ্রেণীর ব্যবসায়ীরা আমরা বলবো তারা আজকে এই সুযোগটা নিয়ে চালের দাম বৃদ্ধি করেছে। রেজিস্টার্ড মিল ব্যাংকটা তাদের কাছে মোট 1,06,00,000 টনের বেশি চাল আছে মজুদ, কিন্তু তার এই অসাধু ব্যবসায়ীরা এই মূল্যটা বৃদ্ধি করেছে। ভিয়েতনাম থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চাল চলে আসবে। মোট 4 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পাইপলাইনে আছে, যে চালটা আসবে, এবং আরও চাল আমদানির থাইল্যান্ড থেকে এবং ভারত থেকে আমরা চাল আমদানির চিন্তা ভাবনা করছি। কৃষকরা যাতে দাম পায় সেই চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ট্যাক্স উঠানোর বিষয়টা দেরিতে সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ উন্নত মানের চাল সংগ্রহ করছি। বাংলাদেশে উন্নত মানের 12.5 প্রোটিনের গম আমরা আনছি, এর বাইরে আমরা কোনো গম আর আনবো না, এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি। কাজেই আজকে যে হঠাৎ যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। আমাদের কোনো রকম সংকট নাই। ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় রাজস্ব আদায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, ব্যবসায়ী এবং ভোক্তা পর্যায়ে ভ্যাট আইন সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েই এই আইন বাস্তবায়ন করা উচিত। শূন্য তালিকার বাইরে সকল পণ্যের উপরে 15% করে ভ্যাট হবে, এখানে একটা বর্ধিত আয়ের একটা সুযোগ, বা অনেকেই এই আয়ের আওতায় এই ক্ষেত্রের ভিতরে চলে আসবেন, এর হবে। তো সুতরাং তারা যে হিসাবটা কষেছিলেন সেইটি হয়তো অর্জনে একটা চ্যালেঞ্জ তৈরি হবে। 2 বছর সময় বিষয়টা বড় কথা নয়। এখানে যে ল্যাপসগুলো আছে নতুন আইনের, এখানে সাধারণ ব্যবসায়ীরা যারা নিম্ন মধ্যবিত্ত খুচরা পর্যায়ে যারা ব্যবসা করছে তারা কিন্তু এখনো পর্যন্ত নট সাফিসিয়েন্ট কি নতুন আইনে কি হচ্ছে, ব্যবসায়ীদের সাথে সমন্বিত অবস্থানে গিয়ে ট্রেন আপ করার পর যদি ব্যবসায়ীরা সচেতন হন। সব ধরনের ব্যাংক হিসাবে আবগারি শুল্কের বিদ্যমান হার কমানোর সিদ্ধান্তে খুশি গ্রাহকরা। তবে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের ব্যাংক হিসাবে কোনো ধরনের কর না থাকার পক্ষে তারা। আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরাও। এতে অর্থনীতিতে সাময়িক চাপ আসলেও রাষ্ট্র তা কাটিয়ে উঠতে পারবে বলেও আশাবাদী তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। জুনের 1 তারিখে জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের বাজেট বক্তৃতায় সব ধরনের ব্যাংক হিসাবে আবগারি শুল্কের হার বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সেদিন থেকেই দেশ জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। বিশেষজ্ঞ মহল থেকে আসতে থাকে নানা বিশ্লেষণ। সমালোচনায় মুখর হন সরকারের প্রভাবশালী মন্ত্রীরাও। মাস জুড়ে চলা সব বিতর্কের অবসান ঘটে বুধবার অর্থ বিলের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনায়। এই মূল্য সংযোজন সংখ্যাগরিষ্ঠ জনমতকে প্রাধান্য দিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এমন সিদ্ধান্তে সন্তুষ্ট গ্রাহকরা। তবে আদায় করা করের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার দাবি তাদের। ব্যাংকে টাকা রাখবো না মাটির ব্যাংকে টাকা রাখবো এই চিন্তা করছিলাম, কিন্তু এখন সেটাকে মোটামুটি স্বস্তি বোধ করছে। সরকারে তো ডেভেলপ করতে হলে টাকার দরকার, সে টাকাটা তো আমাদের কাছ থেকেই নেবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে সরকার সঠিক খাতে এবং সঠিকভাবে টাকাটা ব্যয় করে কিনা, সেইভাবে মনে করেন জনগণের সুযোগ সুবিধা দেয় কিনা, এইটু হইলে কোশ্চেন। একমত অর্থনীতিবিদরাও। এতে রাজস্ব আয়ের খুব বেশি ঘাটতি হবে না উল্লেখ করে পর্যায়ক্রমে সব ধরনের ব্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক উঠিয়ে দেওয়ার পক্ষে তারা। আয়ের থেকে ভোগের পরে যে থাকবে এটা হয় শাড়ির নিচে রাখবে, ভাজে রাখবে, অথবা ব্যাংকে রাখবে। তো ব্যাংকে রাখাটা খুব জরুরি। সবটা মপটাপ হয়ে ব্যাংকে না আসলে
বিনিয়োগযোগ্য তহবিল হবে কি করে। কাজে এটা খুব দরকার ছিল। ইনফ্যাক্ট আমার প্রস্তাব ছিল পুরো জিনিসটা উঠে দেওয়া, 360 কোটি টাকার রেভিনিউ, এমন কিচ্ছু না। তো মানে ধাপে ধাপে করতে হবে। গাড়ি বা এক্সাইজ যে কোনো জায়গায় যে সংজ্ঞা দেখা যায়, সংজ্ঞাটা হলো এটা একটা নিরুৎসাহকরণের একটা ট্যাক্স। ব্যাংকের তো আমানত আমরা, কাজে এটা নৈতিক ভিত্তি নাই, যার নৈতিক ভিত্তি নাই তার আইনি ভিত্তিও নাই। নতুন প্রস্তাবনা অনুযায়ী আগামী অর্থ বছর থেকে ব্যাংক হিসাবে 1 লাখ টাকা পর্যন্ত থাকলে শুল্ক দিতে হবে না গ্রাহককে। 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে 150 টাকা, আগে যার পরিমাণ ছিল 500 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। মৌসুম শুরু হলেও পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা। আরো কিছুদিন অপেক্ষার পরামর্শ মৎস্য গবেষকদের। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সঙ্গীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাস। শ্রদ্ধা জানাতে এসে তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও শিক্ষার্থীরা বললেন, কাজের মাধ্যমে সুধীন দাস বেঁচে থাকবেন সবার মাঝে। তার এই প্রয়াণে নজরুল গবেষণায় একটি বড় শূন্যতা নেমে আসবে বলেও মনে করেন তার গুণগ্রাহীরা। সঙ্গীত বিশেষজ্ঞ, সুরকার, সঙ্গীত পরিচালক, গবেষক সহ আরো এমন অনেক পরিচয়ে পরিচিত তিনি। তবে সবকিছু ছাপিয়ে যে পরিচয়, তিনি বাংলা গানের ধ্রুবতারা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপিকার, গান পাগল শ্রীযুক্ত সুধীন দাস। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হলে সেখানে জড়ো হন দীর্ঘদিনের সহকর্মী, শিষ্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গুণিয়ে শিল্পীকে। বলেন, নজরুলের গানকে জাতির কাছে শুদ্ধরূপে অবিকৃতভাবে তুলে ধরার যে কাজ সুধীন দাস করে গেছেন, জাতি তা শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এই সঙ্গীতের শুদ্ধ বাণী এবং সুরকে লক্ষ্য রেখে বাংলাদেশে যত কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে অন্যতম অবদান রেখেছেন শ্রী সুধীন দাস। রবীন্দ্রসঙ্গীতের মতো নজরুল সঙ্গীতের শুদ্ধ রূপ চিরকালের জন্য থেকে গেল, চিরস্থায়ী হয়ে গেল। এটা যতদিন থাকবে, সুধীনদার নাম ততদিন থাকবে। এই যে বিশাল কাজ তিনি করেছেন, এটা আমার কাছে মনে হয় যে বাঙালি জাতি হিসাবে আমাদের প্রত্যেকেরই তাকে স্মরণে রাখতে হবে। তার শুরু করা কাজ যেন থেমে না যায়, সেজন্য সরকার সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় পরিবারের পক্ষ থেকে। স্বাধীনতা উত্তরকালে একটি নতুন রাষ্ট্রের যখন রাজনীতির বিনির্মাণ ঘটছে, তখন সুধীন দাসের নেতৃত্বে একদল অগ্রজ শিল্পী বাংলাদেশের সংস্কৃতির বিনির্মাণের কাজে হাত দিয়েছিলেন। যে কাজের জন্য তিনি যুদ্ধ করে গেছেন, শুদ্ধ সুরে নজরুল সঙ্গীত, তার এই প্রচেষ্টা যাতে থেমে না যায়। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদক পাওয়া গুণিয়ে সঙ্গীতজ্ঞ। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। কৃষি, প্রাণী সম্পদ এবং বিমান চলাচল সহ খুব দ্রুতই অস্ট্রিয়ার সাথে বেশ কয়েকটি সহযোগিতামূলক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ট্রিয়া সফরের পর এমনটাই বলছে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস। সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের মতে, সম্পর্ক নিবিড় করতে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত বৈঠক করবে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথেও বাংলাদেশের সম্পর্ক আরো নিবিড় হয়েছে প্রধানমন্ত্রীর এবারের সফরে। অস্ট্রিয়া থেকে ফিরে হারুনুর রশিদের ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। সম্প্রতি বন্ধুপ্রতিম অস্ট্রিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশের কোন সরকার প্রধান হিসেবে রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সম্মেলনে যোগ দিতে ইউরোপীয় এই দেশটিতে এলেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এই সফরে। বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সাথেও। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা নিয়ে উচ্ছ্বসিত
পরিচালিত ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশন। রাষ্ট্রদূত বলছেন, আগের চেয়েও আইএইএ এর সাথে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেও সহযোগিতা বাড়বে জাতিসংঘের এই সংস্থাটির। গত 10 বছরে এদেশের সরকার কোনো বিদেশি সরকার প্রধানকে সরকারি সফরে গ্রহণ করেননি। সেক্ষেত্রে এটি বিশেষ তাৎপর্য বহন করে। যে সমস্ত নির্দেশনা অথবা গাইডলাইন যেগুলো ছিল সেগুলো বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করেছে। তারা অত্যন্ত স্যাটিসফাইড। তিনি জানান, আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবেন সংস্থাটির প্রধান ইউকিও আমানো। বাংলাদেশের সাথে যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি মাথায় রেখে দ্বিতীয় দফায় বাংলাদেশে সরকারি সফর করতে যাচ্ছেন। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস মনে করছে তাৎপর্যের দিক থেকে এই সফরের গুরুত্ব অনেক। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় পর্যায়ে অস্ট্রিয়ায় যেসব বৈঠক করেছেন তার ফল মিলবে খুব শিগগিরই। মাস দুয়েকের মধ্যেই চুক্তি হবে ঢাকা ভিয়েনা সরাসরি বিমান চলাচল এবং কৃষি ও প্রাণী সম্পদ নিয়ে। অনেকগুলো বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। প্রাণী সম্পদ বিষয়ক উন্নয়নের ক্ষেত্রে, কৃষি সহযোগিতার ক্ষেত্রে এবং বিমান চলাচল চুক্তি, এটি আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। 2014 সাল থেকে ভিয়েনায় দূতাবাস ও জাতিসংঘ স্থায়ী মিশন খোলে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে কয়েকটি দেশ বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে এসেছিল তার মধ্যে অস্ট্রিয়া অন্যতম। তবে স্বাধীনতার 45 বছর পেরিয়ে গেলেও বিগত সরকারগুলোর পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরের মধ্য দিয়ে অস্ট্রিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের যেমন নতুন ভিত রচিত হলো, ঠিক তেমনি সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া। দুর্নীতির 2 মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা শেষে পরবর্তী শুনানির জন্য 6 জুলাই পর্যন্ত মামলা দুটির কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে সকাল 11টার দিকে বকশীবাজারে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালতে যান বেগম জিয়া। চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে আজ জেরা করেন বেগম জিয়ার আইনজীবী। তার জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরার জন্য নতুন দিন ধার্য করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জেলার মাধ্যমে যে বিএনপি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত টাকার মাধ্যমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। মামলার বিষয়বস্তু যে কোনো টাকা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে এই অ্যাকাউন্টে এসেছে এই রকম কোনো জব্দ কিছু ডকুমেন্ট আলামত জব্দ করে তদন্তকারী কর্মকর্তা দিতে পারে নাই। তারা নির্ধারিত 16টা প্রশ্নের মধ্যে সব প্রশ্ন শেষ করে এসেছেন। আমরা আশা করছি আগামী তারিখে তাদের প্রশ্ন পর্ব হয়তো শেষ হয়ে যাবে এবং আমরা মনে করি আমরা মামলা প্রমাণ করতে পেরেছি। আমরা স্টেটমেন্ট দিয়েছি, সাক্ষী দিয়েছি, স্টেটমেন্টগুলি আদালতে আমরা রেকর্ডে দাখিল করেছি। সেইটার উপরে তারা আবার কিছু স্টেটমেন্ট আনতে চান। দুপুরের সময় আরো থাকছে নারী বিশ্বকাপে বিকেলে ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। টনটনে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। মৌসুমের শুরুতে পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না চাঁদপুরের জেলেরা। সামান্য যাই ধরা পড়ছে তার দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় জেলার পাইকারি মোকামগুলো দখল হয়ে গেছে সাগরের ইলিশে। এতে হতাশায় দিন কাটছে স্থানীয় জেলেদের। তবে পরিবেশবিদ ও মৎস্য বিজ্ঞানীরা বলছেন সামনের ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাবেন তারা। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তরে ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত বিশাল পদ্মা মেঘনা। মৌসুমের শুরুতে এ সময়টিতে জাল নৌকা নিয়ে ব্যস্ত থাকেন হাজারো জেলে। অন্য বছর এই সময় ইলিশের দেখা মিললেও এবারের চিত্র ভিন্ন। মাছ না পেয়ে হতাশ জেলেরা। যে মাছ পাইতে আছি এই মাছের মধ্যে আঙ্গ ফসতে আসে না, সংসার চলার মধ্যে এবিলিটি হয় না। এই বছর এমন মাছ কম, কোন বছর এরকম কম মাছ পড়ে নাই। আমার এই নৌকার মানুষ হলো 15 জন। যে মাছ পাইতে আছি মাছ পাওয়া যায়
মানে তেলের পয়সাই আর মাছের পয়সাই একই হয়ে যায়। গাঙ্গো গিয়ে আমরা মানি করতে হলো 4,000-5,000 টাকা করে মাছ বেশি, এতে আমগো নৌকা খরচ হয় না। এমন পরিস্থিতিতে জেলার মাছের মোকামগুলোতে আমদানি হচ্ছে সাগরের ইলিশ। প্রতিদিন 2-4টি ট্রলারে শতাধিক মন ইলিশ আমদানি হলেও অন্য সময় তার পরিমাণ ছিল দ্বিগুণ। 8 দিন সাগরে ছিলাম, ভাই 30-35 মন পাইছি লাগলো মাছ। 500 গ্রামের মাছটা আপনার 35,000 টাকা, বর্তমানে 1 কেজি আলা মাছ আপনার 1 লাখ টাকা মন চলতেছে। ইলিশ সংকটের জন্য চর, ডুবোচর আর নদী দূষণকে দায়ী করেছেন মৎস্যবিজ্ঞানীরা। আর পরিবেশবিদরা বলছেন ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে। এরা মাইগ্রেট করে ওই সময় যখন নদীর পানিটা বাড়ে, বৃষ্টিপাত বেশি হয় তখনই। তো আমরা আশা করছি সামনে বৃষ্টি হবে, ইলিশ মাইগ্রেট করে চলে আসবে নদী। এই অঞ্চলে প্রচুর চর, ডুবোচর রয়েছে। আরেকটি হলো বুড়িগঙ্গা শীতলক্ষার যে দূষণ নামে, সেটাও খানিকটা প্রভাব ফেলে থাকতে পারে। চাঁদপুরে 60 কিলোমিটার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন 1,200,000 জেলে। আর জেলার শতাধিক মোকামে এর সাথে জড়িত আরো 2,000 ব্যবসায়ী। সময় সংবাদ, চাঁদপুর। ঈদের ছুটি শেষ হলেও মেগা সিটি ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। যারা ঢাকার স্থানীয় বাসিন্দা তারা এই নগরের রূপে ফিরে পাচ্ছেন শৈশবের ফাঁকা ঢাকাকে। আর যারা জীবন জীবিকার প্রয়োজনে শহরে আছেন বা ঈদের ছুটি শেষ করে যারা ফিরেছেন তারাও উপভোগ করছেন নগরীর এই প্রশান্ত রূপ। সাতিলা শামিনের রিপোর্ট, ছবি তুলেছেন শেখ মাহবুব আলম। বৃহস্পতিবার সকাল 11টা, সপ্তাহের শেষ দিনটিতেও অফিস পাড়া মতিঝিলে ফাঁকা বাস আর রিকশার রাজত্ব। যেসব জায়গা থেকে সাধারণ সময়ে পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, সেই দূরত্বই এখন অতিক্রম করা যাচ্ছে মাত্র 15 থেকে 20 মিনিটে। শনি একটা থেকে মতিঝিল আসছে, এখন 15 মিনিটে আসা যেতেছে। রাস্তা অনেক ফাঁকা ছিল। মতিঝিল থেকে মদনপুর যাইতে 40 থেকে 45 মিনিট লাগে, কিন্তু যখন জাম না থাকে তখন লাগে, আর জাম থাকলে 1.5-2 ঘন্টা লাগে। যেসব সড়ক দিয়ে রিকশা চলাচল করা নিষেধ থাকে, সেই সব সড়কেও চলছে এ বাহনটি। ঢাকার শান্ত রূপ উপভোগ করার জন্য অনেকেই বেছে নিচ্ছেন 3 চাকার এ বাহনকে। রোডের অবস্থা ভালো, যাত্রীও কম, রিকশাওয়ালাও কম, ভাড়াও একটু বেশি হয়। যারা এই মেগা সিটির স্থানীয় বাসিন্দা তাদের কাছে এ যেন অতীতে ফিরে যাওয়া। পর আমরা অনেক ফাঁকা পাইছি, কিন্তু এখনো সেটা আর কি আমরা মনে হইতেছে যে অতীতটা ফিরে পাইছি। এরকম থাকলে ভালোই লাগে, আর যানজট তো ভালো লাগে না, কারোরই লাগে না, না। তবে এরকম তো আশা করা যায় না। মানুষ যেন অভ্যাসের দাস, তাই তো অনেকেই আবার খুঁজে ফিরছেন চিরচেনা রাজধানীকে। বেশি ফাঁকাও ভালো না, এই বসে রয়েছি 15 মিনিট, আর যদি সবসময় যেভাবে থাকতে হয় তখন 10 মিনিটে গাড়ি ভরে গেত চলে গেত। সাপ্তাহিক ছুটি শনিবার শেষ হবার পর রোববার থেকে আবার স্বরূপে ফিরবে তিলোত্তমা ঢাকা। বাড়বে ব্যস্ততা আর যানজটের এই জাদুর শহরকেই জীবিকার প্রয়োজনে ভালোবেসে যাবে নগরবাসী। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রোমাঞ্চ, হৈহুল্লোর, ঘোরাঘুরি কে না পছন্দ করে? তার সঙ্গে যদি যোগ হয় ঈদের আনন্দ, তাহলে তো কথাই নেই। ঈদ আনন্দ উপভোগে শিশু কিশোর সহ সব বয়সী ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন দিনাজপুরের স্বপ্নপুরীতে। পরিবার পরিজনদের নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটকদের পদচারণায় মুখর নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ দিনাজপুরের স্বপ্নপুরী। এখানে রয়েছে দেশি বিদেশি পশু পাখির ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, মিউজিয়াম ও বিশাল লেক। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র। কৃত্রিম চিড়িয়াখানা, শিশু পার্ক, স্পিডবোট ও ক্যাবল কার স্বপ্নপুরীকে দিয়েছে ভিন্ন মাত্রা। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। এখানে চিড়িয়াখানা, ভিন্ন জগৎ, তারপরে মৎস্য জগৎ, মৎস্য একদম প্র্যাকটিক্যাল বাস্তবে দেখা যায়। ঈদের সরকারি ছুটিতে আমার পরিবার নিয়ে আমরা স্বপ্নপুরীতে ঘুরতে এসেছি, খুব ভালো লাগতেছে। বিভিন্ন জিনিসে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, পিকনিকের মতো আমরা আসছি, খুব ভালো লাগতেছে। চিড়িয়াখানা সুন্দর সুন্দর পশু পাখি দেখলাম, বানর দেখলাম, ভালুক দেখলাম। দর্শনার্থীদের আকৃষ্ট করতে চলতি বছর স্বপ্নপুরীতে নতুন রাইডস সংযোজন করা হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ। নতুন খেলনা, বাচ্চাদের জন্য ফ্রিজবি, রোলার কোস্টার, বিভিন্ন ধরনের খেলাধুলার এখানে যারা কম বয়সী ছেলেমেয়েরা, এবং সর্বোপরি এখানে যে জিনিসটি হয়েছে সেটা হলো যে সুইমিং পুল। ভবিষ্যতে আমাদের একটা ওয়াটার কিংডম আমরা করতে যাচ্ছি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 100 একর জমির উপর গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে 116 জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত কুড়িগ্রামের 10টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 25 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া নিয়মিত মামলায় ঝিনাইদহে 43, চাঁদপুরে 28 ও লালমনিরহাটে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে শিপন খান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সকালে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদে একটি লাশ পড়ে থাকতে দেখেন রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। এ সময় নিহতের পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিচয় নিশ্চিত করা হয়। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শিপনের বাড়ি সিলেটের হবিগঞ্জে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে সে রাজমিস্ত্রির কাজ করত বলে জানায় পুলিশ। আমাদের মনে হচ্ছে সে ছাদের কোথাও বাড়ি গিয়ে হয়তো বা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। এখন তার আত্মীয়স্বজন আসতেছে, আত্মীয়স্বজন আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল শাহেদুল ইসলামের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 3রা অক্টোবর। বুধবার শুনানির নতুন তারিখ জানান আদালত। এ সময় আইনজীবী ড্যানিয়েল এন আশিক সহ আদালতে হাজির ছিলেন শাহেদুল ইসলাম। তার ন্যায় বিচারের দাবিতে বেশ কয়েকজন প্রবাসী বাঙালি নিউ ইয়র্কে সমাবেশ করেন। সমাবেশে তারা আইনজীবী জানান, পরবর্তী শুনানির আগে মক্কেলের পক্ষে আইন অনুযায়ী আদালতে নথিপত্র দাখিল করবেন তিনি। গত 12 জুন গৃহকর্মীর করা নির্যাতনের মামলায় শাহেদুল ইসলাম গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি জামিনে আছেন। অক্টোবরের নির্ধারিত তারিখেই আমরা আদালতে হাজির হব। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে শুনানি শেষ হবে। আমার মক্কেল ন্যায় বিচার পাবেন বলেই প্রত্যাশা করছি। মুসলমানদের ওপর কথিত গো রক্ষকদের হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে চলমান সহিংসতার প্রতিবাদে বুধবার রাজধানীর নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই সহ দেশের বিভিন্ন স্থানে মুসলিমদের সমর্থনে শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। তারা সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। এদিকে সম্প্রতি দিল্লির উপকণ্ঠে ট্রেনে গরুর মাংস বহনের অভিযোগে এক মুসলিম কিশোরকে ছুরিকাঘাত ও গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বুধবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে ফেটে পড়েন নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ। গোরক্ষার নামে সন্ত্রাসবাদ বন্ধের দাবিতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এদিন শান্তিপূর্ণ র্যালির আয়োজন করা হয়। বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার মুসলমানদের উপর কট্টর হিন্দুদের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। সামান্য কারণে গণপিটুনিতে কাউকে হত্যা করা বড় ধরনের অপরাধ। আমাদের দেশে প্রায়ই এ ধরনের সহিংসতা ঘটে চলেছে। এটা ভারতীয়দের জন্য অপমানজনক। যে কোনো সময় যে কেউ উগ্রবাদীদের হামলার শিকার হতে পারে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে ঠেকেছে। মুসলমান, হিন্দু কেউই এখন নিরাপদ নয়। আমরা সব সময় একটা ভয়ের মধ্যে থাকি। সবচেয়ে দুঃখজনক হলো ভারত সরকার হামলা ঠেকানোর ব্যবস্থা নেবে এমনটা আমরা আশা করতে পারছি না। বিষয়টি সম্পর্কে জেনেও তারা তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তাই আন্দোলন অব্যাহত রেখে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। গত সপ্তাহে দিল্লি থেকে মথুরাগামী একটি ট্রেনে গরুর মাংস বহনের অভিযোগে 16 বছরের এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। 15 থেকে 20 জন সন্ত্রাসীর হামলায় হাফিজ জুনাইদ নামের ওই কিশোরের মৃত্যু এবং তার সঙ্গে আরো 3 জন গুরুতর আহত হন। আগ থেকেই এই হামলার ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ করেন হতাহতদের স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার 4 জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে ঝাড়খণ্ড রাজ্যে গরু জবাইয়ের অভিযোগে এক মুসলমানের উপর হামলা হয়েছে। কট্টরপন্থী একটি গোষ্ঠী তার বাড়িঘর জ্বালিয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় বৃহস্পতিবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে ভাষণে ভারতবাসীকে গোরক্ষার নামে সহিংসতা বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালের মধ্যে বিশ্বের বুকে আমরা অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হব। আমরা সহিংসতামুক্ত দেশ গড়তে চাই। সবার উচিত মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এসব বন্ধ করে উন্নয়নের দিকে মনোনিবেশ করা। আমি স্পষ্ট বলে দিতে চাই, গোরক্ষার নামে মানুষ হত্যা আর সহ্য করা হবে না। ভারতে গরু সংক্রান্ত বিভিন্ন সহিংসতায় ভুক্তভোগীদের 97 ভাগই মুসলমান বলে এক জরিপে উঠে এসেছে। 2010 সাল থেকে ভারতের বিভিন্ন স্থানে গরু জবাই, মাংস ভক্ষণ কিংবা বহনের ঘটনায় 60টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় 28 জন ভারতীয় প্রাণ হারান, যাদের মধ্যে 24 জনই মুসলমান।
রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে 2 ফেভারিট জার্মানি ও মেক্সিকো। বি গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি এই ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে নিশ্চিত করতে চায় ফাইনালের টিকিট। অন্যদিকে এক চুলো ছাড় দিতে নারাজ কনকাকাফ জয়ীরা। সোচির অলিম্পিক ফেস্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 12টায়। এক ঝাঁক নবীন সৈনিক প্রথমবারের মতো বড় মঞ্চে জ্বলে ওঠার দীপ্ত শপথ এদের চোখে মুখে। দেখে কে বলবে এদের অনেকেই ক্যারিয়ারের আন্তর্জাতিক প্রথম গোলের দেখা পেয়েছেন এই কনফেডারেশনস কাপে। অনেকের আবার অভিষেকই হয়েছে এবার। অভিজ্ঞরা না থাকলেও এই তরুণ তুর্কিরাই জার্মানিকে তুলে এনেছে সেমিফাইনালের মঞ্চে। এতটা পথ এসে তো আর খালি হাতে ফেরা যায় না সেমিফাইনালে, তাই মেক্সিকোকে হারানোর দীপ্ত শপথ ডায়মন্ড শাফটদের। গ্রুপ পর্বে ক্যামেরুন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আর চিলির সঙ্গে ড্র। দুরন্ত দুর্বার আসলে অজেয় জার্মানরা তাই ছক কষছে আরও একটি জয়ের। আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো ফাইনাল। মেক্সিকো ভালো দল, ওদের বেশ কজন ফুটবলারের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু কিভাবে মাঠে জিততে হয় তা এর মধ্যে আমরা ভালোভাবেই আয়ত্ত করেছি। ম্যাচের আগে ইনজুরি নিয়েও নির্ভর জার্মান কোচ। গ্রুপ পর্বে এরই মধ্যে আলো ছড়িয়েছেন কেরিম ডেমারবে ও টিমো ওয়ার্নার। একাদশে তাই কাকে রেখে কাকে জায়গা দিবেন এ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ জোয়াকিম লো। সম্ভাব্য 3-4-3 ফরমেশনে শিষ্যদের নিয়ে মাঠে নামানোর পরিকল্পনা আছে জার্মান কোচের। জার্মানির মতো গ্রুপ পর্বের দাপট দেখিয়েই সেমিতে জায়গা করে নিয়েছে প্রতিপক্ষ মেক্সিকো। শুরুটা পর্তুগালের সঙ্গে ড্র দিয়ে হলেও পরের 2 ম্যাচে রাশিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে হুয়ান কার্লোসের শিষ্যরা। পর্তুগালের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্স আপ হয়ে শীর্ষ 4-এ ওঠে কনকাকাফ জয়ীরা। তবে এ ম্যাচের আগে জার্মানির মতো এতটা স্বস্তিতে নেই কোচ। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার আন্দ্রেস গুয়াদার্দো। ইনজুরির কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার দিয়েগো রেইস ও কার্লোস সালসেদো। তাই প্রতিপক্ষের আক্রমণ ভাগ সামলাতে বেশ বেগ পেতে হতে পারে মেক্সিকোকে। পরিসংখ্যান কথা বলছে তাদের বিপক্ষেই। এখন পর্যন্ত 2 দলের দেখা হয়েছে 4 বার, এর মধ্যে একবারও জার্মানিকে হারাতে পারেনি মেক্সিকো। 2 জয় ও 2 ড্র নিয়ে এগিয়ে আছে জার্মানরাই। পারভিন আক্তার, সময় সংবাদ। আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের খবর। আসরের 6ষ্ঠ দিনে অনুষ্ঠিত হবে 2টি ম্যাচ। টনটনে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, আর ব্রিস্টলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 2টি ম্যাচই শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। আত্মবিশ্বাস, হ্যাঁ, একটা জয় শুধু পয়েন্ট বাড়িয়ে দেয় না, বিশ্বকাপের মতো বড় আসরে উজ্জীবনী শক্তিটাও যে খুব দরকার, সেটি হয়তো ভারতীয় মেয়েরা ডার্বিতে পেয়েই গেছেন। র্যাঙ্কিংয়ে 2-এ থাকা শক্তিশালী ইংল্যান্ডকে 35 রানে হারিয়ে আসরের শুভ সূচনা হয়েছে মিতালি রাজদের। টানা 750-তে বর্ণিল ভারতীয় অধিনায়কের ব্যাট। টপ অর্ডারে পুনম মান্ধানারাও শোনাচ্ছেন প্রতিশ্রুতির গল্প। সঙ্গে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেবেন মেয়েদের ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলান গোস্বামী। তবে টিম ইন্ডিয়ার প্রত্যয় গুড়িয়ে দিতে প্রস্তুত র্যাঙ্কিংয়ে তাদের এক ধাপ পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজও। যদিও নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি ক্যারিবীয় মেয়েরা। হেরেছে 8 উইকেটের বিশাল ব্যবধানে। ওয়ার্ল্ড টি20 চ্যাম্পিয়নরা প্রত্যাবর্তনের প্রত্যাশা হয়তো খুঁজছে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাঁধে চেপেই। ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দেওয়া অজিরা শ্রীলঙ্কার বিপক্ষেও স্পষ্ট ফেভারিট। র্যাঙ্কিংয়ে 8-এ থাকা লঙ্কানদের 67 রেটিং পয়েন্টটা অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 9 উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ব্রিস্টলে তাই কিছুটা নির্ভর থাকতেই পারে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে অনিশ্চয়তার খেলা বলা হয় যে ক্রিকেটকে, তাতে চমকে দিতে চাইবে লঙ্কান মেয়েরাও। প্রতিপক্ষের শক্তি আর রেটিং পয়েন্টের হিসেব কখনো কখনো নেহায়েত কাগুজেই মনে হয়। বেশি দূর যেতে হবে না, 18 জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তান দ্বৈরথী সবচেয়ে কাছের উদাহরণ হতে পারে। মাকসুম আলম খান, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত আরো 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। অন্তত 3 জনকে গ্রেফতার করলেই চার্জশিট দেওয়ার পরিকল্পনা। গোপালগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত। ঢাকা মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন কেড়ে নিল আরো 12 জনের প্রাণ।
ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর গাবতলীর হাট, মারা গেছে অন্তত 20টি পশু, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। 2017-18 অর্থ বছরের বাজেট পাস। 2 বছরের মধ্যে এনবিআর এর সঙ্গে নতুন ভ্যাট আইন নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে প্রত্যাশা ব্যবসায়ীদের। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত সঙ্গীতজ্ঞ সুধীন দাস। বিশিষ্ট জনেরা বললেন, কাজের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন চিরকাল। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।